আচ্ছা, চলো আমরা শুরু করব। কি সুন্দর বানানটা আছে। এগুলোকে ঠিক করবে, বানান প্রচুর ভুল আছে, সেগুলো ঠিক করতে হবে আমাদের। আচ্ছা, স্পিকার শুরু করব। স্পিকারটা তোমরা আগেও পড়েছো। আগে স্পিকারের বেসিক জিনিসগুলো পড়েছো, স্পিকার কিভাবে নির্বাচিত হয়, কেমন ভাবে কাজ করে, সেগুলো সব তোমরা জেনেছো। এটা তোমাদের এটা পড়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আচ্ছা, স্পিকার ইজ ইলেক্টেড ইন লোকসভা অ্যামং ইটস মেজরিটি পার্টি। তোমরা এটা জানো যে স্পিকার লোকসভাতে ইলেক্টেড হয়, সেখানে একটা ভোটাভুটি হয়, প্রসেসটাও বোধহয় তোমাদের দেখিয়েছিলাম। অ্যামং ইটস মেজরিটি পার্টি, এর মেজরিটি পার্টি যারা আছে তাদের মধ্যে দিয়ে হয়। অর্থাৎ যে পার্টি সব থেকে বেশি সংখ্যায় লোকসভার আসন পেয়েছে তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করা হয়। তাদের মধ্যে থেকেই স্পিকার নির্বাচনের জন্য ভোটে দাঁড়ায় এবং বাকি সকলে সাপোর্ট করে তাকে জয়ী ঘোষণা করে। অ্যান্ড সাপোর্টেড বাই অল দ্য মেম্বার্স অফ লোকসভা। এবং কি বললাম, সমস্ত মেম্বাররা সাপোর্ট করে থাকে। কেন এটা হয়? কারণ বাকি সমস্ত মেম্বাররা তারা জানে, সমস্ত মেম্বার মানে সব থেকে বেশি আসন যারা পেয়েছে তারা বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের সদস্যরা তারা এটা জানে যে স্পিকার তো আমাদের দল থেকে কখনোই হতে পারবে না। তাহলে সেই মেজরিটি দল থেকেই যখন হবে, তখন সকলকে সমর্থন করাই উচিত। তার কারণ স্পিকার একবার হয়ে গেলে এটা মনে করা হয় বা এটা হওয়া উচিত যে স্পিকার নিউট্রাল থাকে। স্পিকার তখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে তিনি সেখানে কাজ করেন না। যদিও দুর্ভাগ্যক্রমে আমরা সেটা সমস্ত সময় উপলব্ধি করতে পারি না। বেশ কিছু জায়গায় উপলব্ধি করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধি করতে পারি না, তাই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। পরের বুলেটিনটা কি বলছে? ইফ অফিস অফ স্পিকার ফলস ভ্যাকান্ট, ইলেক্ট নিউ স্পিকার। যদি স্পিকারের অফিসটা ভ্যাকান্ট হয়ে যায়, ভ্যাকান্ট কিভাবে হতে পারে? স্পিকার রেজিগনেশন দিয়ে দিলেন, অথবা স্পিকার মারা গেলেন কোন রকম ভাবে একটা দুর্ঘটনায়, তাহলে কি হবে? স্পিকারের পদ ভ্যাকান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তখন আবার নতুন স্পিকার নির্বাচন করা হবে। আচ্ছা, যতদিন না নতুন স্পিকার নির্বাচন করা হচ্ছে ততদিন পর্যন্ত ওই সভায় সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার। এটা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। পরের বুলেটিনে কি বলছে? ডেট অফ ইলেকশন অফ দ্য স্পিকার ইজ ফিক্সড বাই দ্য প্রেসিডেন্ট। স্পিকারের ইলেকশনের যে ডেট সেটাকে ঠিক করে থাকে, সেটা প্রেসিডেন্ট ঠিক করে থাকে। আচ্ছা, যারা আছো প্রত্যেকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? সুতপা আছে, রোহিত আছে, জয় আছে, আর হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট বুলেটিন, টার্ম অর টেনিওর। স্পিকার রিমেন্স ইন অফিস মানে কতদিন থাকে? স্পিকার রিমেন্স ইন অফিস ডিউরিং দ্য লাইফ অফ লোকসভা। লোকসভার লাইফ লাইফ যতদিন স্পিকার ততদিন থাকবে। ঠিক আছে। whenever the লোকসভা is dissolved, যখনই লোকসভা ডিসলভ হয়ে যাবে, যখনই লোকসভা ভেঙে যাবে, স্পিকার ডাজ নট ভ্যাকান্ট হিজ অর হার অফিস till the announcement of the next general election। কিছু কিছু ক্ষেত্রে লোকসভা ভেঙে যেতে পারে। জেনারেলি আমরা কি জানি যে 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে জেনারেল ইলেকশন যখন ঘোষণা করা হয় তখন লোকসভা ভেঙে যায়। তো তখন স্পিকারেরও পদ থাকছে না, কিন্তু তাছাড়া তার আগে প্রেসিডেন্ট লোকসভা ভেঙে দিতে পারে। কোন ক্ষেত্রে? যদি যে মেজরিটি দল বা যারা সরকার করেছে, যে রাজনৈতিক দল বা যে জোট, তারা যদি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, বা তারা যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে লোকসভা ডিসলভ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে লোকসভা ডিসলভ হয়ে গেলেই কিন্তু স্পিকার দুম করে তার পদ থেকে চলে গেল তা নয়। লোকসভা ডিসলভ হওয়ার পরে যতদিন না জেনারেল ইলেকশনের ডেট ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্পিকার তার পদে থেকে যায়। বোঝা গেল এই বুলেটিনটা? আচ্ছা, পরবর্তী কি বলছে দেখো, হি অর সি হ্যাজ টু ভ্যাকান্ট হিজ সিট ইন ফলোইং কেসেস। তাছাড়াও তাকে নিচের এই কেসের ক্ষেত্রে তার সিট তাকে ভ্যাকান্ট করে দিতে হয়, তাকে তার পদ ছেড়ে দিতে হয়। কি কি ক্ষেত্রে? ইফ দ্য ইলেকশন অফ দ্য লোকসভা কনস্টিটিউয়েন্সি অফ স্পিকার ইজ কল্ড ভয়েড বাই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বললো, এটা কোর্ট হবে, সিওইউ আর টি হবে, বুঝতেই পারছো। সুপ্রিম কোর্ট বললো যে স্পিকার যে পদ যে লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছে, সেই লোকসভা কেন্দ্রের যে ভোট
আর সেই লোকসভা কেন্দ্রের যে ভোটিং প্রসেস সেটাকে সুপ্রিম কোর্ট ভয়েড ঘোষণা করলো, যেমনটা ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর সময় ওটা করেছিল। মনে পড়ছে? যদি সেই রকম ভোটটা যদি ভয়েড করে দেয়, যে এই ভোটটা ঠিকঠাক হয়নি এটা ঘোষণা করে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে তো স্পিকার তার পদে এমনিই থাকবেন। বোঝা গেল? নেক্সট, ইফ হি রিজাইনস বাই রাইটিং এ রেজিগনেশন লেটার টু দ্য ডেপুটি স্পিকার, এটা অফ না, টু হবে। ঠিক আছে? যদি স্পিকার তার রেজিগনেশন লেটার ডেপুটি স্পিকারের কাছে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু স্পিকারের সেই পদটা চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, তোমরা জানো দুটো পদ আছে, রাষ্ট্রপতি এবং স্পিকার। তার পরবর্তী পদ ডেপুটি স্পিকারের কাছে রেজিগনেশন দেয়, এবং পরবর্তী পদ ডেপুটি স্পিকার বা ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল এক্সিকিউটিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারাও কিন্তু আবার তারা ওপরের পদটার কাছে রেজিগনেশন দেয়। এমনটা কেন করা হচ্ছে? যাতে দুজন একসাথে ছেড়ে না চলে যেতে পারে। তোমরা জানো। আচ্ছা, এরপর আমরা পড়বো রিমুভাল প্রসেস অফ স্পিকার, স্পিকারের রিমুভাল প্রসেস। কি বলছে? 14 days অ্যাডভান্স নোটিস হ্যাভ টু বি গিভেন। স্পিকারকে রিমুভ করতে গেলে 14 দিন আগে একটা নোটিশ দিতে হবে। কোথায়? স্পিকারের কাছে, লোকসভা থেকে, যে আপনার রিমুভাল প্রসেস আমরা আনতে চলেছি। কেন? কারণ যে ব্যক্তিকে রিমুভ করা হচ্ছে সেই ব্যক্তির সামনে বসে সেই ব্যক্তি সভাপতিত্ব করছে এবং তার রিমুভাল প্রসেস চলছে, এটা তো ঠিক বাজে দেখায়, দৃষ্টিকটু দেখায়। ঠিক আছে? বোঝা গেল যে তার সভাপতিত্বে তার রিমুভাল প্রসেস চলছে, এটা যাতে না, তিনি যাতে সেই সময় সেই টাইম পিরিয়ডটা যতদিন তার রিমুভাল প্রসেস চলবেন তিনি তার সম্মান রক্ষার্থে যেন না আসেন। নেক্সট, when the resolution is under consideration, যখন রেজলিউশনটা আন্ডার কনসিডারেশন থাকে, he cannot preside the house but he may be present, তিনি প্রেজেন্ট থাকতে পারেন। মানে যখন স্পিকারের রিমুভালের জন্য যে রেজলিউশনটা সংসদে নিয়ে আসা হয়েছে, লোকসভাতে নিয়ে আসা হয়েছে, সেই রেজলিউশনটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, যেটা একে সরানো হলো কি হলো না ভোটাভুটির মাধ্যমে যতক্ষণ না ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পিকার হাউসে এসে প্রিসাইড করতে পারে না। যাতে প্রিসাইড না করতে পারে তার জন্যই 14 days অ্যাডভান্স নোটিস তাকে দেওয়া হয়েছিল। বাট হি মে বি প্রেজেন্ট, সে কিন্তু হাউসে প্রেজেন্ট থাকতে পারে। কিভাবে? অ্যাজ আ নর্মাল মেম্বার বা এমপি, কারণ তিনি ভোটে জিতেছেন একজন এমপি। তাকে স্পিকার পদ থেকে রিমুভ করা যেতে পারে, কিন্তু এমপি পদ থেকে তো আর কাউকে রিমুভ করা যেতে পারে না, তাই তো? আচ্ছা, নেক্সট, then he can speak and take part, and he can vote in the first instance, not in case of the equality বা কাস্টিং ভোট। তাহলে স্পিকার যখন তার রিমুভাল প্রসেস চলছে এবং সে যখন একজন এমপি হিসেবে সাধারণ ব্যক্তি হিসেবে এসে সংসদে বসছে, তার মানে তখন তিনি সেই স্পিকারের রিমুভাল প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, কথা বলতে পারবে, সে তার হয়ে যুক্তি দিতে পারবে। কারণ তখন তো তিনি সভাপতি নন, তিনি একটা নর্মাল মেম্বার মতো ওই নিচের চেয়ারে বসেই কথা বলছেন। এবং জেনারেলি স্পিকার ফার্স্ট ইন্টেন্সে ভোট দেয় না, কাস্টিং ভোট দেয় যদি ড্র বা টাই হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এই ভোটের ক্ষেত্রে তিনি যেহেতু সাধারণ মেম্বার হিসেবে উপস্থিত আছেন, তাই ফার্স্ট ইন্টেন্সে তিনি ভোট দিতে পারবেন। বোঝা গেল? তাহলে মনে রাখবে, স্পিকারের রেজলিউশন যদি চলে সেক্ষেত্রে স্পিকার অ্যাজ আ মেম্বার ফার্স্ট ইন্টেন্সের ভোটটা তার হয়ে দিতে পারে। বোঝাতে পারলাম? জয়, বোঝা যাচ্ছে? জয়, জয় লেফট হয়ে গেল, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, নেক্সট, if the resolution is passed by effective majority in Lok Sabha, speaker is removed. যদি লোকসভায় এফেক্টিভ মেজরিটি দিয়ে রেজলিউশনটা পাস হয়ে যায়, তাহলে স্পিকার রিমুভ হয়ে যাবে। এফেক্টিভ মেজরিটি গুলো করানো হয়েছিল তোমাদের সুতপা? না স্যার। মেজরিটির আলাদা ক্লাস হয়নি, তাই তো? না মেজরিটি স্যার। গুলো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। মেজরিটি গুলো শুধু বাদ গেছিল। আচ্ছা, মেজরিটি গুলো করাতে হবে। আচ্ছা, মনে রাখবে যে এফেক্টিভ মেজরিটি দিয়ে স্পিকারকে বাদ দেওয়া হয়। এটা অনেক জায়গায় এফেক্টিভ মেজরিটি না দিয়ে এটাকে স্পেশাল মেজরিটি বলছে, লক্ষ্মীকান্তেও ছিল, নতুন এডিশন গুলো কি করেছে জানি না। তবে মনে রাখো এটা কিন্তু এফেক্টিভ মেজরিটি হবে, স্পেশাল মেজরিটি নয়। আচ্ছা, পরে আমরা কি দেখব? এটা রোল অফ স্পিকার, স্পিকারের কাজ।
পার্লামেন্টের মধ্যে স্পিকারের কাজ। কি বলছে স্পিকার হেড অফ লোকসভা, তিনি হচ্ছেন লোকসভার প্রধান, তো আগেও জানতে তোমরা। হি ইজ দ্য গার্জিয়ান অফ পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস অফ দ্য মেম্বার্স দ্য হাউস অ্যান্ড ইটস কমিটি। স্পিকার হচ্ছে মূল ক্ষমতা, স্পিকারের ক্ষমতা থেকেই তিনি এই হাউসের সমস্ত ক্ষমতা তিনি দেন। হাউস যা যা ক্ষমতা ভোগ করে, তা হাউসের মেম্বাররা যে সমস্ত ক্ষমতা ভোগ করেন, এই সমস্ত ক্ষমতাগুলো পায় কোথায় থেকে? তারা স্পিকারের থেকে পায়। কেন স্পিকারের থেকে পায়? কারণ তোমরা জানো যে হাউসের মেম্বার এবং তাদের প্রচন্ড অনেক ছাড় সুযোগ সুবিধা আছে, এগুলো কিন্তু স্পিকারের সুযোগ সুবিধা থেকে, স্পিকার তাদেরকে এই সুযোগ সুবিধা দেয় বলেই তারা পায়। যেমন কি কি সুযোগ সুবিধা আছে তোমরা জানো যে একজন এমপি কে দুমদুম করে পুলিশ বা অন্য কোনো সংস্থা অ্যারেস্ট করতে পারে না যতক্ষণ না পর্যন্ত স্পিকারের অনুমতি নেওয়া হয়। ঠিক আছে, স্পিকারের অনুমতি নিয়েই কিন্তু একজন এমপি কে অ্যারেস্ট করা যেতে পারে। এই ধরনের যে প্রিভিলেজেস গুলো, তারপর যদি একজন এমপি পার্লামেন্টের মধ্যে উপস্থিত থাকে বা লোকসভার মধ্যে উপস্থিত থাকে, সেখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়ার অধিকার কারণ নেই স্পিকারের অনুমতি না নিয়ে। পুলিশ, সিবিআই কেউই কিন্তু লোকসভার মধ্যে ঢুকে কোনো এমপি কে জিজ্ঞাসাবাদ বা এটসেট্রা এটসেট্রা করতে পারে না। এছাড়াও যে কমিটি আছে, পার্লামেন্টারি কমিটি যেগুলো আছে, তাদের প্রচুর ক্ষমতা আছে তোমরা জানো। এই যে পাওয়ার, প্রিভিলেজেস অফ মেম্বার্স এবং হাউসের যে ক্ষমতা এবং তার যে কমিটি, এই সমস্ত কিছুর গার্জেন হচ্ছে স্পিকার, কারণ স্পিকার এই ক্ষমতাগুলো তাদেরকে প্রদান করে থাকেন। আচ্ছা, নেক্সট, হি ইজ দ্য প্রিন্সিপাল স্পোকসম্যান অফ দ্য হাউস। হাউসের মধ্যে মূল যে স্পোকসম্যান, স্পোকসম্যান মানে বাংলা কি বলতে পারি সুধাবা? মূল বক্তা। হাউসের মূল বক্তা হচ্ছেন স্পিকার। অবশ্যই তিনি হাউস সভাপতিত্ব করেন, তাই তিনি মূল বক্তা, তিনি যা বলবেন সেটাই মূল কথা, তার কথার বিপরীতে হাউস চলতে পারে না। অ্যান্ড হিজ ডিসিশন, কি হয়ে গেল এটা? অ্যান্ড হিজ ডিসিশন ইন অল পার্লামেন্টারি ম্যাটার্স ইজ ফাইনাল। এবং সমস্ত পার্লামেন্টারি ম্যাটারে তার ডিসিশনটাই কিন্তু ফাইনাল। আমি ওই স্পিকার পড়াতে গিয়ে সেখানে তোমাদেরকে বলেছিলাম যে যেমন দেশের রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার, সেই রকম পার্লামেন্টের রিয়েল এক্সিকিউটিভ বা রিয়েল পাওয়ারটা ভোগ করে স্পিকার। কেন এখানে পার্লামেন্ট বলেছে? পার্লামেন্টারি ম্যাটার, পার্লামেন্টারি ম্যাটার মানে পার্লামেন্টের যে কোনো সমস্ত ম্যাটার, মানে পার্লামেন্টে কি নিয়ে আলোচনা হবে, ছোটখাটো থেকে বড় সড়ো যে কোনো ম্যাটার সব কিন্তু স্পিকার দেখভাল করে, ভাইস প্রেসিডেন্ট নয়। বা চেয়ারম্যান বলতে পারো, যে রাজ্যসভার চেয়ারম্যান স্পিকারের থেকে উঁচু পদ অধিকার করে থাকছে, কিন্তু তা সত্ত্বেও স্পিকারের ওপরেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়। ছোটখাটো ম্যাটার মানে পার্লামেন্টে যদি রং করা হয়, পার্লামেন্টের ডেকোরেশনের খরচ থেকে শুরু করে কিভাবে ডেকোরেট করা হবে এটসেট্রা এটসেট্রা, এই সব কিছুই পার্লামেন্টে এন্ট্রি কাদেরকে দেওয়া হবে, এক্সিট কাদেরকে দেওয়া হবে, পার্লামেন্টের ওভারঅল সিকিউরিটি সিস্টেম, সমস্ত কিছুই কিন্তু পার্লামেন্টারি ম্যাটারে সবকিছু কিন্তু স্পিকারের ডিসিশন হচ্ছে শেষ কথা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, হি এনজয়েস গ্রেট অনার। এটা গ্রেট হবে, হি এনজয়েস গ্রেট অনার অ্যান্ড হাই ডিগনিটি অ্যান্ড, এটাকে এরকম ভুল লেখে কেউ, অ্যান্ড সুপ্রিম অথরিটি উইদিন দ্য পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের মধ্যে তার চূড়ান্ত সম্মান, একেবারে হাই মানে হাইয়েস্ট ডিগনিটি বলতে পারো, এবং সুপ্রিম অথরিটি পার্লামেন্ট, অত ওই যে বললাম তার কথা, তার শেষ কথা পার্লামেন্টের মধ্যে। আচ্ছা, নেক্সট, পাওয়ার অ্যান্ড ডিউটিস অফ স্পিকার। স্পিকারের পাওয়ার এবং ডিউটি, কি ক্ষমতা আছে এবং তিনি কি কাজ করেন পার্লামেন্টের মধ্যে বা লোকসভাতে, তার কাজ কি? হি মেনটেন্স দ্য অর্ডার অ্যান্ড ডেকোরাম ইন দ্য হাউস অফ কন্ডাক্টিং বিজনেস অ্যান্ড রেগুলেটিং ইটস প্রসিডিং। তিনি কি করেন? তিনি ডেকোরাম মেনটেন করেন, তিনি অর্ডার গুলো মেনটেন করে ইন দ্য হাউস ফর কন্ডাক্টিং বিজনেস। কন্ডাক্টিং বিজনেস মানে এটা ব্যবসা, মানে কি বিজনেস মানে এখানে
হাউসের বিজনেস, হোয়াট ইজ দ্য মেন বিজনেস অর পারপাস অফ হাউস। এখানে বিজনেস মিন্স পারপাসের কথা বলছে, অর্থাৎ হাউসের কাজকর্মের কথা বলছে, বোঝা গেল? কন্ডাক্টিং বিজনেস অ্যান্ড রেগুলেটিং ইটস প্রসিডিংস। কি করেন তিনি? তিনি অর্ডার মেনটেন করেন, ডেকোরাম মেনটেন করেন হাউসের, এবং হাউসের যে বিজনেস কাজকর্ম সেগুলোকে তিনি মেনটেন করে পরপর, এবং রেগুলেটিং ইটস প্রসিডিং, তার যে প্রসিডিং আছে হাউসের কিভাবে কার পরে কি কাজ হবে, সঠিক প্রসিডিং এ কিভাবে হাউস এগিয়ে যাবে, সেগুলো তিনি ঠিক করেন। বোঝা গেল? আচ্ছা, তাছাড়াও এখানে আরো একটা কথা বলছে দেখো, যে ডেকোরাম। ডেকোরাম ব্যাপারটা হচ্ছে, এই যে ডেকোরাম ব্যাপারটা বলছে, ডেকোরাম মানে হচ্ছে ঐতিহ্য। এখানে ডেকোরাম মানে হাউসের মধ্যে কোনো একজন মেম্বার, বা একজন মেম্বার না, বা সমস্ত মেম্বাররা কি করতে পারেন বা কি করতে পারেন না, কি ধরনের কথা বলতে পারেন, কি ধরনের কথা বলতে পারেন না, কোন শব্দগুলো হাউসে ব্যবহার করা যায়, কোন শব্দগুলো হাউসে ব্যবহার করা যায় না, এগুলো সব কিন্তু স্পিকার ঠিক করেন। বোঝা গেল? তাই দেখবে হাউসের মধ্যে হাততালি দেওয়া হয় না, টেবিল চাপড়ায়, ঠিক আছে? এই সমস্ত ডেকোরাম গুলো, এগুলো কিন্তু স্পিকার ঠিক করে দেন। নেক্সট বুলেটিনে বলছে হি হ্যাজ দ্য সিঙ্গেল পাওয়ার ইন দ্য রিগার্ডস অফ পার্লামেন্টারি প্রসিডিওর। এটা সিঙ্গেল পাওয়ার হবে না, ভুল আছে এটা। এটাকে হাইয়েস্ট করে নাও। পার্লামেন্টারি প্রসিডিওরে তিনি হাইয়েস্ট ক্ষমতা ভোগ করেন, সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেন। আচ্ছা, পরের বুলেটিনে কি বলছে? হি ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য পার্লামেন্টারি প্রসিডিংস উইদিন দ্য হাউস। লোকসভা, লোকসভার মধ্যে পার্লামেন্টারি প্রসিডিংস এর যে ব্যাপারটা আছে, আমরা জেনারেলি কি জানি? আমরা জেনারেলি জানি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফাইনাল ইন্টারপ্রিটার কাকে জানি, কাকে বলি আমরা? হু ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ আওয়ার কনস্টিটিউশন? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জেনারেলি আমাদের ফাইনাল ইন্টারপ্রিটার অফ কনস্টিটিউশন, কিন্তু সেই কনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্টারি প্রসিডিংস, কনস্টিটিউশনের মধ্যে যে সমস্ত জায়গায় পার্লামেন্টারি প্রসিডিংস এবং লোকসভার হাউসের যে প্রসিডিংস, এইসব ব্যাপারগুলো যেখানে লেখা আছে, সেই জায়গাগুলোর, সেই চ্যাপ্টার গুলোর হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে স্পিকার। বোঝা গেল? তার মানে লোকসভা প্রসিডিংস এর মধ্যে কিছু একটা আছে, সেটা কিভাবে হবে, কিভাবে কাজ করবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক করবে না, সেটা ঠিক করবে স্পিকার। তাই পার্লামেন্টের প্রসিডিংস এ কিন্তু সুপ্রিম কোর্ট নাক গলায় না। পার্লামেন্টের মধ্যে যদি এমপিরা মারপিটও করে, সেটা নিয়ে কিন্তু কোর্টে কেস হবে না, সেখানে শাস্তি দেওয়ার হলে স্পিকার দেবে। বোঝা গেল? পার্লামেন্টের মধ্যে যেমন নারদ কাণ্ড, নারদা কাণ্ডে সেখানে কোর্টে কিন্তু বিচার চলছিল, কিন্তু তৎকালীন স্পিকার বলে দিলেন যে আমি আগে এটা দেখবো খতিয়ে, ওরা কি ভুল করেছে, তোরা এমপি। বোঝা গেল? এছাড়াও আরো অনেক কিছু, জমি বিল বা কৃষি বিল যখন মোদী নিয়ে এসেছিলেন, তখন অনেকের দাবি ছিল যে এটা ধ্বনি ভোটে পাস হয়েছে, এবং ধ্বনি ভোটেও বলছে যে না পাস হয়নি, স্পিকার বলছে পাস। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু স্পিকারকে এই প্রশ্ন করতে পারে না যে আপনি কেন ওই দিন ধ্বনি ভোট করালেন, কেন আপনি নর্মালি ভোট করালেন না। স্পিকার যেটা বলবে সেটাই শেষ কথা। বোঝা গেল? তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে পার্লামেন্টারি প্রসিডিংস এবং লোকসভার প্রসিডিংস এর শেষ কথা কে বলবে? ফাইনাল ইন্টারপ্রেটার কে? স্পিকার। এটা মনে রেখো, বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট। He adjourns the house. Next point দেখো, he adjourns the house and he can suspend the meeting in the absence of quorum. quorum মানে, quorum বানানটা ভুল আছে, ঠিক করে নিও। quorum মানে QUORUM হবে এটা।
কোরাম মানে ন্যূনতম যতজন প্রেজেন্ট থাকলে তবে হাউস চলতে পারে, সেটাকে আমরা বলবো কোরাম। সাপোজ তোমাদের ক্লাসের কোরাম হচ্ছে 2 জন, তার মানে কি বুঝবো যে ন্যূনতম 2 জন যদি প্রেজেন্ট না থাকে তাহলে সেদিন তোমাদের অনলাইন ক্লাস হবে না। বোঝা গেল? এটাই বলা হচ্ছে যে হি অ্যাডজন্স দ্য হাউস, তিনি হাউসটাকে অ্যাডজন করতে পারেন, স্থগিত করতে পারেন। হি ক্যান সাসপেন্ড, হাউসটাকে সাসপেন্ড করতে পারেন ইন দ্য মিটিং ইন দ্য অ্যাবসেন্স অফ কোরাম। কোরাম যদি না থাকে তাহলে কিন্তু তিনি এটা খুব অ্যাবসেন্ট ফ্রি থাকে, বা কোরাম যদি না থাকে সেক্ষেত্রে হাউস অ্যাডজন করতে পারে, সাসপেন্ড করতে পারে। দ্য কোরাম ইজ টু, কোরামটা কি? কোরাম ইজ টু কনস্টিটিউট মিটিং অফ দ্য হাউস। কোরামে বলা হচ্ছে যে হাউসের মিটিং কনস্টিটিউট করতে হবে, এবং সেটা মিনিমাম 1/10 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, অর্থাৎ টোটাল হাউসের 1/10, অর্থাৎ 10%। ঠিক আছে? তার মানে আমি যদি এখন 540 জন ধরে নিই, কম করে, মানে একটু কমিয়ে 545 আছেন, তো 540 যদি ধরি তাহলে মিনিমাম 54 থেকে 55 জন, বা মিনিমাম 54 জন কিন্তু উপস্থিত থাকতে হবে। যদি না থাকে, কোন একদিন হাউস হচ্ছে 54 জন নেই লোকসভায়, বা 54 জন নেই, 10% নেই, সেক্ষেত্রে কিন্তু স্পিকার সেই হাউসটাকে ক্যান্সেল, বা ওই যে সেশনটা ওটাকে ক্যান্সেল ঘোষণা করে দেবে, মানে অ্যাডজর্ন বা সাসপেন্ড ঘোষণা করবে। বোঝা গেছে এটা, জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, হি অর শি ডাজ নট ভোট ইন দ্য ফার্স্ট ইন্টেন্স। তারা ফার্স্ট ইন্টেন্সে ভোট দেয় না, তোমরা জানো স্পিকারের ক্ষেত্রে এটা আগেও পড়েছো। বাট হি ক্যান ভোট ইন কেস অফ টাই। টাইয়ের ক্ষেত্রে, বা উভয় পক্ষ, মানে একটা বিলে তার বিরোধী পক্ষ এবং সরকার পক্ষের একই যদি ভোট হয়ে যায়, সেম সেম হয়ে যায়, সেক্ষেত্রে সেই টাইটা ব্রেক করার জন্য তখন স্পিকার ভোট দেয়, কিন্তু প্রথমে ভোট স্পিকার দেয় না, হুইচ ইজ কল্ড কাস্টিং ভোট, যেটাকে কাস্টিং ভোট বলা হয়, এটা তোমরা জানতে। তাছাড়াও হি প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিং। যখন জয়েন্ট সিটিং হয়, জয়েন্ট সিটিং মানে লোকসভা এবং রাজ্যসভা দুটো সভার যৌথ অধিবেশন যখন হয়, তখন কিন্তু স্পিকার প্রিসাইড করে। সিটিং অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের বোথ হাউসের যে সিটিং। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে সাচ এ সিটিং সমন্ড বাই দ্য প্রেসিডেন্ট। এইরকম জয়েন্ট সিটিং কে সমন করে, কে ডাকে? এরকম জয়েন্ট সিটিং ডাকেন প্রেসিডেন্ট। ঠিক আছে? কখন পার্লামেন্টের যে কোনো সিটিং তোমরা জানো প্রেসিডেন্ট পড়ার সময় সমন করে প্রেসিডেন্ট, এবং প্রোরোগ করে প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্টের সময় তোমরা পড়েছিলে। কিন্তু এখানে এটাও জানলে যে জয়েন্ট সিটিং যদি হয়, জয়েন্ট সিটিং হলেও সেটা প্রেসিডেন্টই সমন করবে, কিন্তু ডিসাইড কে করবে? স্পিকার। নেক্সট, হি ক্যান অ্যালাউ এ সিক্রেট সিটিং অফ দ্য হাউস অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য লিডার অফ দ্য হাউস। একটা সিক্রেট সিটিং তিনি অ্যালাউ করতে পারেন যদি হাউসের লিডার তাকে রিকোয়েস্ট করেন। জেনারেলি লোকসভার হাউসের লিডার প্রাইম মিনিস্টার জেনারেলি হয়ে থাকে, সবসময় প্রাইম মিনিস্টারই লোকসভা হাউসের লিডার হবে তা নয়। প্রাইম মিনিস্টার যদি রাজ্যসভা থেকে থাকে তাহলে সেখানে প্রাইম মিনিস্টার লোকসভার জন্য আলাদা লিডার অফ দ্য হাউস তিনি নির্বাচন করে দেবেন। যেমন যখন মনমোহন সিং ছিলেন প্রাইম মিনিস্টার, তখন মনমোহন সিং তো রাজ্যসভার সদস্য, তাই লোকসভায় লিডার হতেন প্রণব মুখার্জি। বা এখন নরেন্দ্র মোদী, তিনি প্রাইম মিনিস্টার, তিনি রাজ্যসভার না লোকসভার সদস্য, তাই লোকসভাতে তিনি হাউস অফ দ্য লিডার, সরি লিডার অফ দ্য হাউস, হাউস অফ দ্য লিডার কেন বলছি। তো এখন এই লিডার অফ দ্য হাউস যিনি আছেন, তিনি একটা সিক্রেট সিটিং অ্যারেঞ্জ করতে বলতে পারেন স্পিকারকে, যে একটা সিটিং হবে যেটা সিক্রেট থাকবে, যেটা যার কোনো কিছু বাইরে যাবে না, সেখানে কি আলোচনা হলো, কি করলাম, এটসেট্রা এটসেট্রা, এটা হয়ে থাকে বেশ কিছু ক্ষেত্রে। তোমরা জানো যে ওই বড়সড় উড়ি হামলা, সার্জিক্যাল স্ট্রাইক, এই সমস্ত সময়ে বেশ কিছু সিক্রেট সিটিং হয়েছিল, সর্বদলীয় বৈঠক, সেখানে একটা সিক্রেটলি স্পিকারের সাথে লোকসভাতে মোটামুটি সকলকে নিয়ে করে। তো সেটা অ্যালাউ কে করবে? লিডার অফ দ্য হাউস চাইলেই হবে না, অ্যালাউ কে করবে? স্পিকার অ্যালাউ করতে হবে, স্পিকারের কাছে বলবে, স্পিকার অ্যালাউ করলে তবেই হবে। আচ্ছা, নেক্সট, হি ডিসাইডস whether a bill is money bill, এটা ইজ হবে। whether a bill is a money bill or not। হ্যাঁ, সব অর গুলোকে অ্যাস করেছে।
কোনো একটা বিল মানি বিল অথবা মানি বিল নয়, অ্যান্ড হিজ ডিসিশন ইজ ফাইনাল, এবং তিনি যেটা বলবেন সেটাই ফাইনাল। তাহলে কোনো একটা বিল মানি বিল কিংবা মানি বিল নয়, এটা ঠিক করে থাকেন স্পিকার। ঠিক আছে, এবং তার ডিসিশনটাই ফাইনাল। নোবডি ক্যান চ্যালেঞ্জ হিজ ডিসিশন, তার ডিসিশনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কোন রকম ভাবে স্পিকারের ডিসিশনটাকে চ্যালেঞ্জ করাই যাবে না। তোমরা জানো যে মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? সুতপা, কত নম্বর আর্টিকেলে মানি বিল আছে? স্যার 110। 110 ঠিক বলছে? কি রোহিত, ঠিক হ্যাঁ বলছে? স্যার, হ্যাঁ স্যার, ঠিকই তো বলছে। আচ্ছা, তো এই মানি বিলটা কে ডিসাইড করবে কোন একটা বিল মানি বিল কিনা, কোন একটা বিল মানি বিল কিনা ডিসাইড করবে কিন্তু স্পিকার। স্পিকার ঠিক করে দেবে কোন একটা বিল মানি বিল অর নট। যদি কোনো একটা বিলকে পড়ার পর স্পিকার সেটা মানি বিল বলে দেয়, তাহলে সেটা চ্যালেঞ্জ করার কোনো অপশনও নেই। ঠিক আছে, কেউ সেটাকে চ্যালেঞ্জ করতে পারে না। সেই জন্য সরকার পক্ষ কি করে, একটা মানি বিল পেশ করে এবং তার সাথে, মানি বিলটা ছোট, তার সাথে অনেক উল্টোপাল্টা জিনিস বা বেশ কিছু আদার্স জিনিস সেই মানি বিলের সাথে যুক্ত করে করিয়ে নেয়। যেমন তোমাদেরকে একটা উদাহরণ বলেছিলাম যে দাদরা নগর হাভেলি আর দমন দিউ, এই দুটো ইউটি এক হয়ে গেছিল, কিন্তু সেটা একটা মানি বিলে লেখা ছিল। মানি বিল পাস হয়েছে, ইউটি অ্যাড হয়ে গেছে। তাই নিয়ে রাজ্যসভার লোকজন অনেক চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। এবং তোমরা জানো মানি বিল রাজ্যসভা থেকে পাস করাতে হয় না। নেক্সট, হি ডিসাইডস দ্য কোশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। ঠিক আছে, ডিসকোয়ালিফিকেশন তোমরা আগেই পড়েছো, এবং তার এটা ক্ষমতা আছে যে অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন বাট আন্ডার 10th শিডিউল অনুযায়ী যখন কারো ডিসকোয়ালিফিকেশনের প্রসেস চলবে, তখন তার সেই ডিফেকশনের গ্রাউন্ড তার ক্ষেত্রে বা সেই এমপির ক্ষেত্রে বা সেই মেম্বারের ক্ষেত্রে লাগু হবে কি হবে না, তাকে ডিসকোয়ালিফাই করা হবে কি হবে না, সেটা ঠিক করে স্পিকার। Next, he acts as the ex officio chairman of Indian Parliament to the parliamentary group, which acts as a link between the various parliaments of the world. পৃথিবীর যে বিভিন্ন উন্নত দেশের বা উন্নতশীল দেশের পার্লামেন্ট গুলো আছে, সেই সমস্ত পার্লামেন্টের এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে একটা পার্লামেন্টারি গ্রুপ আছে। সেখানে মাঝে মাঝে 2 বছর 3 বছর অন্তর সেখানে একটা তাদের মধ্যে একটা আলাপ আলোচনা, একটা বৈঠক, একটা মিটিং হয়। কেন হয় এটা? কারণ পার্লামেন্টারি সিস্টেম কোন দেশে কেমন চলছে, আরো কি করে উন্নত করা যায়, নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করেন স্পিকার। কারণ আগেই বলেছি পার্লামেন্টের সর্বসর্গ হচ্ছে স্পিকার। তিনি যেমন ভারতবর্ষের আমরা নমিনাল এক্সিকিউটিভ বা নমিনাল হেড কাকে দেখি? প্রেসিডেন্ট। কিন্তু যত ওই ইউএন কনফারেন্স বা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ভারতবর্ষের হয়ে সভাপতিত্ব, ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব কে করেন? প্রাইম মিনিস্টার, কারণ তিনি হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ। সেক্ষেত্রে স্পিকারও পার্লামেন্টের রিয়েল এক্সিকিউটিভ। তাই স্পিকার কিন্তু এই ধরনের যতগুলো পার্লামেন্টারি গ্রুপ আছে তাদের মধ্যে লিঙ্ক করার জন্য যে ভেরিয়াস পার্লামেন্টারি গ্রুপ, মানে তাদের পৃথিবীর যে বিভিন্ন পার্লামেন্ট গুলো রয়েছে তাদের যে অফিসিয়ালস গুলো রয়েছে তাদের নিয়ে একটা বৈঠক হয়, সেই বৈঠকে ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেন স্পিকার। বোঝা গেছে এই পয়েন্টটা? হুম। আচ্ছা, নেক্সট, হি অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ অল দ্য পার্লামেন্টারি কমিটিজ। সমস্ত পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানদেরকে তিনি অ্যাপয়েন্ট করেন। পার্লামেন্টারি কমিটি আমরা পরে পড়বো, দেখবো যে কতগুলো পার্লামেন্টারি কমিটি আছে, এটসেট্রা এটসেট্রা। অব লোকসভা, লোকসভার মধ্যে যতগুলো পার্লামেন্টারি কমিটি লোকসভা থেকে গঠন করা হয়, সমস্ত পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানকে তিনি অ্যাপয়েন্ট করেন। অ্যান্ড সুপারভাইজেস দেয়ার ফাংশন, এবং তারা কি কাজ করছে তাদের কাজের খবরাখবর তিনিই রাখেন। তাছাড়াও হি হিমসেলফ, তিনি নিজে ইজ দ্য চেয়ারম্যান অফ বিজনেস অ্যাডভাইজারি কমিটি। এছাড়াও লোকসভার একটা কমিটি আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, সেটার চেয়ারম্যান স্পিকার নিজে হন। রুলস কমিটি,
এবং দ্য জেনারেল পারপাস কমিটি, এই তিনটে কমিটির চেয়ারম্যান কিন্তু স্পিকার নিজেই হয়ে থাকেন। বুঝা গেল? স্ক্রিনটা চলে গেল কি? স্যার স্ক্রিন চলে চলে গেছে আর কথা কেটে কেটে আসছে। এই রে, নেটওয়ার্ক প্রবলেম করছে তাহলে। দেখো এখন ঠিক আছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কথা কেটে কেটে আসছে। বাকিরা? সবারই স্যার একই প্রবলেম, স্ক্রিন তো আবার চলে গেল। নেটওয়ার্কটা প্রবলেম করছে গো। ওয়েট করো, ওয়েট করো। এবারে দেখা যাচ্ছে স্যার। দেখো তো এখন ঠিক আছে? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগের পয়েন্ট আরেকবার বলি, যে লোকসভার হি অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ অল দ্য পার্লামেন্টারি কমিটিজ অফ লোকসভা। তার মানে লোকসভার মধ্যে যতগুলো পার্লামেন্টারি কমিটি গঠন হয় সেই সমস্ত কমিটির চেয়ারম্যানদেরকে স্পিকার অ্যাপয়েন্ট করেন, অ্যান্ড সুপারভাইজেস দেয়ার ফাংশন, এবং এই সমস্ত কমিটির যে কাজকর্ম এটা দেখাশোনা করেন স্পিকার নিজে। তাছাড়াও কি বলছে, হি হিমসেলফ ইজ দ্য চেয়ারম্যান অফ বিজনেস অ্যাডভাইজারি কমিটি। তিনি নিজে বিজনেস অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান, রুলস কমিটির চেয়ারম্যান অ্যান্ড দ্য জেনারেল পারপাস কমিটির চেয়ারম্যান। এই যে তিনটে কমিটি হয়, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি এবং জেনারেল পারপাস কমিটি, মাথায় রাখবে এই তিনটে কমিটি কিন্তু মনে রাখতে হবে, কারণ এই তিনটে কমিটির চেয়ারম্যান স্পিকার নিজে হন, পরীক্ষাতে আসে। ঠিক আছে? কি রোহিত, ঠিকঠাক শোনা যাচ্ছে তো এখন? আচ্ছা, এরপর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্শিয়াল। দেখো, স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন, লোকসভার তিনি সভাপতি। তাই এই ইন্ডিপেন্ডেন্স, তিনি কিন্তু স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করতে পারবেন সেই ব্যবস্থার সংবিধান তার জন্য করেছেন। এবং ইম্পার্শিয়াল থাকবেন, অর্থাৎ পক্ষপাতিত্বহীনভাবে তিনি কাজ করবেন। যদিও তিনি একটা রাজনৈতিক দল থেকে আসেন এবং রাজনৈতিক দলের মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে তারপর তিনি স্পিকার পদে যান, তবুও স্পিকার হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু ইম্পার্শিয়াল থাকতে হয়, এবং সে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকতে পারে, যাতে স্পিকারের ওপর কেউ কোনো রকম ভাবে বল প্রয়োগ না করতে পারে, চাপ সৃষ্টি না করতে পারে, তার জন্য কিন্তু বেশ কিছু মেথড কনস্টিটিউশন নিয়েছে। কি কি? স্পিকার ইজ প্রোভাইডেড অ্যান্ড সিকিউর টেনিওর। স্পিকারকে একটা সিকিউর টেনিওর দেওয়া হয়েছে, অর্থাৎ স্পিকারের রিমুভাল প্রসেসটা কিন্তু টাফ প্রসেস। ঠিক আছে? মানে কেউ চাইলো স্পিকার রিমুভ হয়ে গেল দুম করে, এমনটা নয়। আচ্ছা, হিজ স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস আর ফিক্সড বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট তার স্যালারি এবং অ্যালাওয়েন্স ঠিক করে দেয়, এবং যেটা চার্জ ফ্রম কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, সেটা কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হয়। তোমাদেরকে আগেও বলেছি এটা CHARGED হবে। তোমাদেরকে আগেও বলেছি চার্জড মানে এটা যে এমন কিছু জিনিসপত্র যেগুলো কখনোই তার অ্যাপয়েন্টমেন্টের পরে কমানো যায় না, বাড়ানো যায়। ঠিক আছে? অর্থাৎ সেটাকে আমরা চার্জ বলি। তার মানে স্পিকারের স্যালারি অ্যালাওয়েন্সেস এগুলো কিন্তু কখনো কমানো যাবে না, বাড়াতে পারো। আচ্ছা, নেক্সট, হি ইজ গিভেন এ ভেরি হাই পজিশন। হি ইজ প্লেসড ইন র্যাঙ্ক 7th র্যাঙ্ক অ্যালং উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাকে সংবিধানের খুব উচ্চ পদ দেয়া হয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সমান পদ তাকে দেয়া হয়েছে, মানে সমান র্যাঙ্ক তাকে দেয়া হয়েছে। কেন এটা করা হয়েছে? তার কারণ, দেখো, তার কিছু প্রিভিলেজেস আছে। ওই যে বললাম, সুপ্রিম কোর্ট পার্লামেন্টারি যে প্রসিডিংস তার মধ্যে নাক গলাতে পারে না। পার্লামেন্টারি প্রসিডিংস এর শেষ কথা বলবে স্পিকার, তাই তো? আবার পার্লামেন্টারি প্রসিডিংস নিয়ে
বা লোকসভা প্রসিডিং নিয়ে যে সমস্ত ব্যাপার কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে সেগুলোকে ইন্টারপ্রেট করবে স্পিকার, সেগুলো কিভাবে কাজ করবে সেটা দেখভাল করবে স্পিকার। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও তোমরা জানো, একটু আগে বললাম যে আরো কিছু প্রিভিলেজেস তার থাকে। ওই যে পার্লামেন্টের মধ্যে যদি এমপিরা মারপিটও করে, সেখানে কিন্তু পুলিশ বা কোর্ট কেউই নাক গলাতে পারবে না, শাস্তি যা দেওয়া স্পিকারকে দিতে হবে। তাছাড়াও বললাম যে স্পিকারের অনুমতি ছাড়া সারা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে কোনো এমপি কে কেউ অ্যারেস্ট করতে পারবে না। এই সমস্ত কারণে দেখো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কিন্তু সমান র্যাঙ্ক তাকে প্রোভাইড করা হয়েছে। ইন ব্রিটেনে কি হয়, স্পিকার ইজ স্ট্রিক্টলি এ নন পলিটিক্যাল পার্টি পার্সন, ঠিক আছে? অর্থাৎ ব্রিটেনে স্পিকার কিন্তু সরাসরি নন পলিটিক্যাল পার্টি থেকে, মানে নন পলিটিক্যাল মানে স্পিকার একেবারে যে নন পলিটিক্যাল হবে, যার পলিটিক্যাল একবার স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পরে, যেমন আমাদের ক্ষেত্রে স্পিকার নির্বাচন হয়ে গেল, তারপর স্পিকার ইম্পার্শিয়াল থাকবে, এটা মনে করা হয়। কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে স্পিকার নির্বাচিত হয়ে গেলে তারপর সেই স্পিকার যে ব্যক্তি, তাকে কিন্তু তার পলিটিক্যাল পার্টির পদটাও বা পলিটিক্যাল পার্টির সদস্য পদও ছেড়ে দিতে হয়। ঠিক আছে, আমাদের এখানে ওটা করতে হয় না। কি বলছে, দেয়ার ইজ এ কনভেনশন দ্যাট, ওখানে একটা কনভেনশন আছে, কোথায়? ব্রিটেনে। ইন ব্রিটেন, বি অবশ্যই ক্যাপিটাল হবে, এখানে স্মল আছে, ঠিক করে নিও। There is a convention that speaker has to resign from his political party. Speaker কে তার political party থেকে resign করতে হবে to remain politically neutral. Politically neutral থাকার জন্য বা impartial থাকার জন্য স্পিকারকে কিন্তু তার পলিটিক্যাল পার্টি থেকেও রিজাইন করে দিতে হয়। আমাদের এখানে কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি থেকে স্পিকারকে রিজাইন করতে হয় না, তবে এটা আমরা দেখি কেন্দ্রীয় স্পিকারের ক্ষেত্রে বেশি করে, যে যতদিন তিনি স্পিকার থাকেন তিনি সরাসরি পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল মঞ্চে গিয়ে কোন রকম পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তিনি কথা বলেন না, এটা খুব সত্যি কথা। নেক্সট, দিস হেলদি কনভেনশন, এটাকে হেলদি কনভেনশন বলছে, ইজ নট ফুললি এস্টাবলিশড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কিন্তু এই হেলদি কনভেনশনটা, এই যে হেলদি সিস্টেম, এটা এস্টাবলিশ নয়। স্পিকার ডাজ নট রিজাইন ফ্রম দ্য মেম্বারশিপ অফ হিজ পার্টি। স্পিকারকে তার পার্টির মেম্বারশিপ ছেড়ে দিতে হয় না। যেমন ওম বিড়লা এই মুহূর্তে ভারতবর্ষে লোকসভার স্পিকার, কেন্দ্রীয় লোকসভার স্পিকার। ওম বিড়লাকে কিন্তু নিউট্রাল থেকে কাজ করতে হয়, তিনি বিজেপির কোনো সবাই গিয়ে বিজেপির হয়ে ভোট চাইবেন না এই মুহূর্তে, কিন্তু তা হলেও তাকে কিন্তু বিজেপির সদস্য পদ ত্যাগ করতে হয় না। বোঝা গেল পুরো ব্যাপারটা? এই এখান থেকে এই যেটুকু বললাম, জয় বোঝা? জয় কি বলছে? আচ্ছা, এরপর আমরা দেখবো র্যাঙ্ক গুলো। কিসের র্যাঙ্ক? এই যে বললাম স্পিকারের যে র্যাঙ্ক ব্যাপারটা বললাম, র্যাঙ্ক গুলো অনেকের হয়ে গেছিল, অনেকেরই হয়নি, অনেক বড় র্যাঙ্কের একটা লিস্ট দিয়েছিলাম সুতপাদের। দেখো, প্রথম প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, 1 2 3, তারপর গভর্নর উইথ ইন হিজ স্টেট, তারপর রাজ্যের গভর্নর যে রাজ্যে তিনি আছেন, তারপর ফর্মার প্রেসিডেন্ট, তারপর ডেপুটি প্রাইম মিনিস্টার যদি কেউ থেকে থাকেন, তারপরে সিজেআই বা স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, স্পিকার অফ লোকসভা বা চিফ জাস্টিস, তারা কিন্তু একই পজিশনে থাকে, নাম্বার 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, স্পিকার মোটামুটি এখানে আমরা পড়লাম, স্পিকার ব্যাপারটা বুঝলাম। এরপর আমরা পড়বো ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার ইন ডিটেলস আমরা পড়িনি আগে, জেনেছি যে ডেপুটি স্পিকার কি জিনিস, তিনি কি কাজ করেন, মোটামুটি সেটা জেনেছি, কিন্তু ইন ডিটেলস আমরা পড়িনি, এখানে ডেপুটি স্পিকার ব্যাপারটা পড়ব। আচ্ছা, কি বলা হচ্ছে, ডেপুটি স্পিকার ইজ ইলেক্টেড বাই লোকসভা অ্যামংস ইটস মেম্বার আফটার স্পিকার। ডেপুটি স্পিকারকে ইলেক্ট করা হয় লোকসভা থেকে এবং তাদের মেম্বারদের মধ্যে থেকে স্পিকারের পরবর্তী ক্ষেত্রে, স্পিকার নির্বাচন হয়ে গেলে তারপর স্পিকারের পরে বাকি যেসব সদস্য থাকে তাদের মধ্যে থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। আচ্ছা, একটু ওয়েট করো, 1 মিনিট।
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে আমরা কি বললাম যে স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পরে বাকি সদস্যদের মধ্যে থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। কিভাবে সেটা হয়? পরের পয়েন্ট এটাই দেখবো যে ইলেকশন অফ ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের ইলেকশন প্রসেসটা কিভাবে হয় সেটা দেখব। ডেপুটি স্পিকার ইজ ইলেক্টেড বাই লোকসভা। লোকসভা মানে লোকসভার সদস্যদের দ্বারা ইলেক্টেড হয়। দ্য ডেট অফ ইলেকশন অফ ডেপুটি স্পিকার ইজ ফিক্সড বাই দ্য স্পিকার। স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরে কবে ডেপুটি স্পিকার নির্বাচন হবে সেটা সেই ডেটটা স্পিকার ঠিক করে থাকে। ইফ অফিস অফ ডেপুটি স্পিকার ফলস ভ্যাকান্ট, যদি ডেপুটি স্পিকারের অফিস ফাঁকা হয়ে যায়, ইলেক্টস নিউ মেম্বার অ্যাজ ডেপুটি স্পিকার। ঠিক আছে, তাহলে নতুন করে একটা সদস্যকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করতে হয়। তাহলে কি বলছে যে যদি সেই স্পিকারের মতোই ডেপুটি স্পিকারের অফিস যদি ভ্যাকান্ট হয়ে যায় তাহলে ডেপুটি স্পিকার আবার নতুন একজনকে নির্বাচন করতে হয়। এখানে বলছে আপ টু 10th লোকসভা, 10ম লোকসভা অবধি both the speaker and deputy speaker usually from the ruling party। 10ম লোকসভা অবধি স্পিকার এবং ডেপুটি স্পিকার সাধারণত রুলিং পার্টি থেকেই হতো। ঠিক আছে, সিন্স 11th লোকসভা, 11তম লোকসভা থেকে there has been a consensus that the speaker comes from the ruling party and না, এটা or হবে, as না or হবে, or ruling alliance। তাহলে 11তম লোকসভা থেকে একটা নতুন কনসেন্সাস, নতুন ধারণা তৈরি হলো বা নতুন ভাবে একটা জিনিস করা হলো যে স্পিকার রুলিং পার্টি থেকে বা রুলিং জোট অ্যালায়েন্স মানে জোট থেকে হবে। and the post of deputy speaker goes to the main opposition party, এবং মেন অপোজিশন পার্টি থেকে একজন ডেপুটি স্পিকার হবে। বোঝা গেল? এটা কিন্তু চলে আসছে আমাদের 11th লোকসভা থেকে। কি চলে আসছে? যে আমরা একটু আগে পড়লাম শুরুতেই যে স্পিকার রুলিং পার্টির বা মেজরিটি পার্টির একজনের মধ্যে থেকে হয়। ডেপুটি স্পিকার কি হয়? ডেপুটি স্পিকার মেজরিটি পার্টি থেকেই হয় অ্যাকচুয়ালি। কিন্তু 11th লোকসভা থেকে আমরা বা ওই 1990-92 থেকে আমরা অন্য জিনিস দেখলাম, সেই রাও মনমোহন সিং এর সরকার যখন ছিল তখন থেকে কি দেখলাম যে ডেপুটি স্পিকারকে বিরোধীদের মধ্যে থেকে একজনকে করা হচ্ছে, এবং সেই ট্রেন্ড চললো কতদিন? সেই ট্রেন্ড কিন্তু চললো আমাদের 2019 পর্যন্ত। কেন চললো? 19-এর পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ডেপুটি স্পিকারের পদটা ভ্যাকান্ট। কেন ভ্যাকান্ট একটু বলে দিই। কারণ এখানে বলা হয়েছে যে ডেপুটি স্পিকার গোস টু দ্য মেন অপোজিশন পার্টি। মেন অপোজিশন পার্টি হতে গেলে কোনো একটা রাজনৈতিক দলকে মিনিমাম 10% আসন পেতে হয়। বোঝা গেল? অর্থাৎ 545-এর মধ্যে মিনিমাম 54খানা আসন সেই রাজনৈতিক দলকে পেতে হবে, তবে তাকে মেন অপোজিশন পার্টি বলা যাবে। বোঝা গেল? এবারে দেখা গেল 10% করে আসন অনেকেই পেয়েছে, তাহলে বা 10% এর বেশি আসন অনেকেই পেয়েছে, তাহলে তাহলে তাদের মধ্যে সব থেকে বেশি আসন যে পেয়েছে তাকে মেন অপোজিশন পার্টি ঘোষণা করা হবে। তাহলে 10% মানে কত? আমরা ধরে নিই 54টা, কিন্তু দেখা গেল যে বিরোধীদের মধ্যে এমন আছে কেউ 54, কেউ 60, কেউ 70, তাহলে যে 70টা পেয়েছে তাকে মেন অপোজিশন পার্টি বলবো। 2014 সালের সিনারিওটা একটু অন্যরকম হয়ে গেল। কি হয়ে গেল? 2014 সালে কেউ মিনিমাম 10% আসন পায়নি, কোনো বিরোধী। 2019-এ গিয়ে কোনো বিরোধী মিনিমাম 10% আসন পায়নি, তাও একজনকে ডেপুটি স্পিকার করা হয়েছিল। 2019-এ গিয়ে আবারও কেউ মিনিমাম 10% আসন পায়নি, তারপরেও কিন্তু 2019-এর পরে ডেপুটি স্পিকার আর কাউকে নির্বাচন করা হয়নি, না সরকার পক্ষ থেকে না বিরোধী পক্ষ থেকে। এর পরের ভোট 2023-এ যখন গেল, 2023-এ যখন 24-এ যখন আবার লোকসভা ভোট হলো এই লাস্ট ইয়ার, এই 2024-এ কিন্তু 10% এর বেশি আসন মানে মেন অপোজিশন পার্টির পরে 10% এর বেশি, মেন যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের পরে 10%, এটা কিন্তু কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস যাকে বলে এনসি, ন্যাশনাল কংগ্রেস তারা পেয়েছে। এবং যেহেতু তারা মূল অপোজিশন পার্টি হয়েছে তাই অপোজিশন পার্টির লিডার হিসেবে আছেন এই মুহূর্তে রাহুল গান্ধী।
কিন্তু ডেপুটি স্পিকারের পদের নির্বাচনটা আর হয়নি। কেন হয়নি? হয়নি কারণ মোদী সরকার দেখছে যে ডেপুটি স্পিকার যদি আবার করতে যাই তাহলে ঝামেলা হবে। এরা বলবে ভাই যেমন চলছিল সেইভাবেই করাও। আমাদের থেকে একজন, ন্যাশনাল কংগ্রেস থেকে একজনকে নিয়ে ডেপুটি স্পিকার করো। তাই তো? কিন্তু এমনটা আবার সংবিধানে কোথাও বলা নেই যে ওখান থেকে করতেই হবে। মানে অপোজিশন পার্টি থেকে করতে হবে। এটাতে একটা কনসেনসাস চলে আসছে। অপোজিশন পার্টি থেকে করতে পারে, নাও করতে পারে। বোঝা গেল? যার জন্য ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকান্ট হয়েই পড়ে আছে। মানে বর্তমানে কিন্তু ডেপুটি স্পিকারের পদ ভ্যাকান্ট। ওথ বা শপথ বাক্য পাঠ কে করাবে ডেপুটি স্পিকার? আচ্ছা, বোঝাতে পারলাম এই যে ব্যাপারটা এখন কেন ভ্যাকান্ট বা ডেপুটি স্পিকার কিভাবে চলে আসছে। জয়, জয় আছে? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? কোনো একটা জায়গায় সমস্যা হলে আমাকে বলো যে স্যার এই ব্যাপারটা বুঝিনি। সুতপা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওথ বা শপথ কি বলছে? দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার হোয়াইল অ্যাজিউমিং দেয়ার অফিস, স্পিকার বা ডেপুটি স্পিকার যখন তাদের পদে বসছে, ডু নট মেক অর সাবস্ক্রাইব এনি সেপারেট ওথ অ্যান্ড অ্যাফিলিয়েশন। তোমরা জানো স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের পদে বসার আগে কোন রকম শপথ বাক্য পাঠ করতে হয় না। এরপর বলছে টার্ম, ডেপুটি স্পিকার রিমেন্স ইন দ্য অফিস ডিউরিং দ্য লাইফ অফ লোকসভা। লোকসভা যতদিন বেঁচে আছে ডেপুটি স্পিকার ততদিন থাকছেন তার পদে। হি হ্যাজ টু ভ্যাকেন্ট, এটা ক্যাকেন্ট হয়ে গেছে, ভ্যাকেন্ট হবে, হিজ সিট ইন ফলোয়িং কন্ডিশনস। ঠিক আছে, তাকে ফলোয়িং কন্ডিশনে তার অফিসের পদগুলো ভ্যাকান্ট করে দিতে হয়। কি? ইন কেস নট এ মেম্বার ইন লোকসভা। ডেপুটি স্পিকার যদি লোকসভার মেম্বার না হয়, দেখা গেল যে ডেপুটি স্পিকার লোকসভার মেম্বার ছিল কিন্তু পরে ডেপুটি স্পিকার জিতে গিয়ে কোনো রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্যসভায় আবার চলে গেলেন তিনি, লোকসভা থেকে চেঞ্জ করে রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন। যে কোনো রকম ভাবে লোকসভার মেম্বার যদি ডেপুটি স্পিকার আর না থাকে তাহলে কিন্তু তার পদটা ভ্যাকান্ট হয়ে যাচ্ছে। এছাড়াও বাই রেজিগনেশন, রেজিগনেশন লেটার, ইন দ্যাট কেস রেজিগনেশন লেটার অ্যাড্রেস টু দ্য স্পিকার, সেক্ষেত্রে রেজিগনেশন লেটার স্পিকারকে দিয়ে তিনি তার পদ থেকে ভ্যাকান্ট হয়ে যেতে পারেন। অর ইফ রিমুভড বাই এ রেজলিউশন, যদি রেজলিউশনের দ্বারা তাকে রিমুভ করা হয় তাহলে কিন্তু তারও সেই পদ ভ্যাকান্ট হয়ে যাবে। রিমুভাল প্রসেসটা কিন্তু স্পিকারের মতোই, একটু আলাদা। যে স্পিকার একটু আলাদা না, একেবারেই এক। ঠিক আছে, কি বলছে? 14 days অ্যাডভান্স নোটিস হ্যাভ টু বি গিভেন। ডেপুটি স্পিকারকে সরাতে গেলে তাকেও 14 দিনের আগের একটা নোটিশ দিতে হবে। তারপরের পার্টটা হলো বা তারপরের যেটা, সেটা হচ্ছে when the resolution is under consideration he cannot preside any sitting though he may be present। তার মানে যখন তার রেজলিউশনটা চলছে, মানে তার রিমুভালের যে রেজলিউশন সেটা যখন আন্ডার কনসিডারেশন অথবা প্রসেসিং যখন চলছে পার্লামেন্টে বা লোকসভায়, তখন কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না। মানে অ্যাজ আ চেয়ারম্যান, স্পিকারের চেয়ারে বা ডেপুটি স্পিকার চলে গেলে ডেপুটি স্পিকার গিয়ে ওখানে বসবে, এটা তিনি করতে পারবেন না, সভাপতিত্ব করতে পারবেন না। কিন্তু হাউসের মধ্যে জেনারেল মেম্বার হিসেবে তিনি উপস্থিত থাকতে পারেন, যেমনটা আমরা স্পিকারের ক্ষেত্রে দেখেছিলাম। এছাড়াও হি ক্যান স্পিক অ্যান্ড টেক পার্ট ইন দ্য প্রসিডিংস অ্যান্ড ক্যান ভোট ইন দ্য ফার্স্ট ইন্টেন্স। স্পিকার, ডেপুটি স্পিকার জেনারেলি ফার্স্ট ইন্টেন্সে ভোট করে থাকে। বোঝা গেল? আবার নতুন করে হি ক্যান ভোট ইন দ্য ফার্স্ট ইন্টেন্স, এটা বলে দেওয়ার যদিও কিছু নেই, কারণ সাধারণত যে ডেপুটি স্পিকার ফার্স্ট ইন্টেন্সের ভোটটাই দেয়, তাই হলে তারপর স্পিকার ভোট দেয়। সেটাই বলছে, তিনি যখন সাধারণ মেম্বার হিসেবে তার রিমুভাল প্রসেসের সময় পার্লামেন্টের মধ্যে বা লোকসভার মধ্যে উপস্থিত থাকবেন, তখন তিনি তার রিমুভাল প্রসেসের সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন, তিনি তার নিজের হয়ে কথা বলতে পারবেন, সেই প্রসিডিংস এর মধ্যে থাকতে পারবেন, এমনকি তিনি ভোট দিতে পারবেন। আচ্ছা, আর কি বলছে? ইফ দ্য রেজলিউশন ইজ পাসড বাই এফেক্টিভ মেজরিটি, যদি সেই রেজলিউশনটা এফেক্টিভ মেজরিটিতে পাস হয়ে যায় তাহলে ডেপুটি স্পিকার রিমুভ হয়ে যায়। বোঝা গেল? ডেপুটি স্পিকার ইজ রিমুভড। ব্র্যাকেটে রাজ্যসভা কেন বলছে আমি বুঝতে পারছি না।
কিন্তু এখানে একটা কথা বলে দিই, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার রিমুভ হয়ে যাচ্ছে তার ডেপুটি স্পিকারের পদ থেকে, বোঝা গেল? কিন্তু ডেপুটি স্পিকারের মানে এমপি পদ কিন্তু যাচ্ছে না, মেম্বার অফ পার্লামেন্ট থেকে তিনি রিমুভ হচ্ছেন না, তিনি ডেপুটি স্পিকার আর থাকবেন না, অন্য কেউ ডেপুটি স্পিকার হবেন। কিন্তু তাকে যদি ডেপুটি স্পিকারের পদ থেকে রিমুভ করে দেওয়া হয়, স্পিকার বা ডেপুটি স্পিকারকে যদি তাদের পদ থেকে রিমুভ করে দেওয়া হয়, তার মানে তিনি লোকসভার সদস্য হিসেবে থেকে যাবেন, শুধু স্পিকার বা ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন না, এটা মাথায় রেখো। আচ্ছা, এরপর ডেপুটি স্পিকারের রোল অ্যান্ড পাওয়ার, কার্য এবং ক্ষমতা। The deputy speaker performs the duty of speaker when the office of speaker is vacant or গুলো সব as হয়ে গেছে, or when the speaker is absent। তাহলে ডেপুটি স্পিকার কি করে? ডেপুটি স্পিকার স্পিকারের কাজগুলো করে যখন স্পিকার ভ্যাকান্ট থাকে অথবা স্পিকার অ্যাবসেন্ট থাকে। ভ্যাকান্ট মানে তোমরা জানো, পদে কেউ নেই, ওই পদে কোনো ব্যক্তির নাম নেই, তখন ভ্যাকান্ট। আর অ্যাবসেন্ট মানে পদে একজন আছেন কিন্তু কোনো রকম কারণে তিনি আসতে পারছেন না বা উপস্থিত নেই। আচ্ছা, নেক্সট, হি ক্যান অলসো প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিং। তিনি জয়েন্ট সিটিং এ অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে? মানে শুধু অংশগ্রহণ কেন, প্রিসাইডও করতে পারেন ইন কেস দ্য স্পিকার ইজ অ্যাবসেন্ট অর ভ্যাকান্ট। যদি স্পিকার অ্যাবসেন্ট অথবা ভ্যাকেন্ট থাকে, তাহলে তোমরা শুনেছো, একটু আগেই পড়লে বা আগেও জানতে, যে জয়েন্ট সিটিং যখন হয় তখন কিন্তু স্পিকার সভাপতিত্ব করেন। তাহলে জয়েন্ট সিটিং এ যদি স্পিকার দেখা গেল প্রথম দিন এলেন, দ্বিতীয় দিন কিছুক্ষণ আসতে পারলেন না বা তিনি এলেন না কোনো একটা কারণে, তখন জয়েন্ট সিটিং এও কিন্তু ডেপুটি স্পিকারই স্পিকারের জায়গায় সভাপতিত্ব করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, ডেপুটি স্পিকার ইজ নট দ্য সাবঅর্ডিনারি না, সাবঅর্ডিনেট, ORDINATE। Deputy Speaker is not the subordinate to the Speaker. Deputy Speaker is directly responsible to the House. মানেটা কি? ডেপুটি স্পিকার কথাটা বলছি, তার মানে তিনি স্পিকারের চাকর বা স্পিকারের ডেপুটি বা স্পিকারের অ্যাসিস্ট্যান্ট এমনটা নয় কিন্তু। তার মানে স্পিকার তার বেশ কিছু কাজ বলবে, এই কাজগুলো তুমি করে দাও, কালকের মধ্যে করে আনবে, ডেপুটি স্পিকার তার স্পিকারের কথা শুনে চলতে হবে না। ডেপুটি স্পিকার স্পিকারের কথা শুনে চলবে না, তার পদটা হতে পারে ডেপুটি স্পিকার, কিন্তু ডেপুটি স্পিকার হাউসের কাছে রেসপন্সিবল। স্পিকার যখন থাকবে না তখন তিনি হাউসটাকে সভাপতিত্ব করবেন, হাউস চালাবেন, হাউসের কাছে রেসপন্সিবল। স্পিকারের কাছে ডেপুটি স্পিকার রেসপন্সিবল নয়। যেমন আমরা জেনারেলি দেখি যে এসপি ডিএসপি মানে ডেপুটি সাব সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে? জেনারেলি আমরা যে সমস্ত ক্ষেত্রে ডেপুটি কথাটা দেখি, তার মানে তার ডেপুটি, অর্থাৎ যদি আমার কোনো ডেপুটি টিচার থাকে, তার মানে কি আমি তাকে কিছু কিছু জিনিস বলে দেবো, সে সেই কাজগুলো করে তোমাদেরকে বোঝাবে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারম্যান, দুটো ক্ষেত্রেই বলে রাখি, রাজ্যসভা বা লোকসভার ক্ষেত্রে, এখানে ডেপুটি মানে কিন্তু স্পিকারের ডেপুটি নয়, বা স্পিকারের কাছে সে দায়বদ্ধ, স্পিকারের জুনিয়র, সে স্পিকার তাকে কিছু কাজ দেবে, স্পিকার তার স্পিকারের আজ্ঞাবহ হবে, এমন ব্যাপারটা কিন্তু নয়। ডেপুটি স্পিকার ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য হাউস, তিনি হাউসের কাছে ডাইরেক্টলি রেসপন্সিবল, স্পিকারের ডেপুটি নয় সে। বোঝা গেল? বা স্পিকারের অ্যাসিস্ট্যান্ট সে নয়। বোঝাতে পারলাম ব্যাপারটা জয়কে? জয়, হ্যাঁ স্যার। জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কি বলছে? whenever he is appointed as a member of any parliamentary committee, যখনই ডেপুটি স্পিকার কোনো পার্লামেন্টারি কমিটির মেম্বার হিসেবে অ্যাপয়েন্টেড হবে, he automatically becomes the chairman of the committee, ঠিক আছে? ডেপুটি স্পিকার যদি কোনো পার্লামেন্টারি কমিটিতে থাকে, তার মানে ওই তিনটে কমিটি বাদ দিয়ে, কোন তিনটে কমিটি? যে তিনটে কমিটিতে স্পিকার, যে তিনটে কমিটি বলেছিলাম যেখানে স্পিকার বাই ডিফল্ট সবসময় তার কি বলবো মানে সেখানকার চেয়ারম্যান হয়ে থাকেন। যেমন বিজনেস অ্যাডভাইজারি কমিটি, এটাতে স্পিকার থাকবে। রুলস কমিটি, এটাতে স্পিকার চেয়ারম্যান হবেন, রুলস কমিটির চেয়ারপারসন। জেনারেল পারপাস কমিটি, এটারও চেয়ারপারসন হবেন স্পিকার, ঠিক আছে? এই তিনটে কমিটি বাদ দিয়ে অন্য যে কোনো কমিটিতে যখনই
ডেপুটি স্পিকার সেই কমিটির মধ্যে থাকবে, তখনই বাই ডিফল্ট অর হি অটোমেটিক্যালি বিকামস দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি। তার মানে একটা কমিটি হলো সাপোজ 10 জনকে নিয়ে, সেখানে তার মধ্যে ডেপুটি স্পিকার আছে, অর্থাৎ সেখানে আর নতুন করে সেই কমিটির চেয়ারপারসন বেছে দেওয়ার প্রয়োজন নেই। ডেপুটি স্পিকার বাই ডিফল্ট সেই কমিটির চেয়ারপারসন বা চেয়ারম্যান। বোঝা গেল? পরের বুলেটিন, হোয়েন দ্য স্পিকার প্রিসাইডস ওভার দ্য হাউস, যখন স্পিকার সেই হাউসে প্রিসাইড করছে বা সভাপতিত্ব করছে, দ্য ডেপুটি স্পিকার ইজ লাইক এনি আদার অর্ডিনারি মেম্বার অফ দ্য হাউস, তখন ডেপুটি স্পিকার ওই হাউসের অর্ডিনারি মেম্বার হিসেবেই কাজ করবে। ঠিক আছে? একটু আগেই বলেছি ডেপুটি স্পিকার স্পিকারের ডেপুটি নয়, তাই স্পিকার যখন সে তার পদে আছে, মানে তখন ডেপুটি স্পিকারের অন্য কোনো কাজ নেই, তখন তিনি অর্ডিনারি মেম্বারের মতোই হাউসে বসে থাকবেন বা হাউসের যে কাজকর্ম সেগুলোতে তিনি যুক্ত থাকবেন একটা সাধারণ এমপির মতো। বোঝা গেল? কারণ তিনি স্পিকারের অ্যাসিস্ট্যান্ট নন। আচ্ছা, নেক্সট স্যালারি, ডেপুটি স্পিকারের স্যালারি। কত স্যালারি ডেপুটি স্পিকার পাবেন? দ্য স্যালারি অফ ডেপুটি স্পিকার ইজ চার্জ ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হয়। চার্জ মানে বুঝেছো, যেটাকে পরে কিন্তু কমানো যায় না একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে। The post of Speaker and Deputy Speaker created in 1921, 1921 সালে প্রথম ডেপুটি স্পিকার এবং স্পিকারের পোস্ট ক্রিয়েট করা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম আন্ডার দ্য প্রভিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 থেকে বাইক্যামেরালিজম হয়েছিল কেন্দ্রতে, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রথম লোকসভা রাজ্যসভা আলাদা হয়েছিল। তার আগে কেবলমাত্র রাজ্যসভা ব্যাপারটা ছিল, সরাসরি ভোটের মাধ্যমে লোকসভা বা এরকম কিছু ছিল না। ঠিক আছে? যদিও তখন রাজ্যসভা বলা হতো না, তখন অন্য নামে ডাকা হতো, লোকসভাকে হাউস অফ পিপল বলা হতো। তাহলে 1921 সালে প্রথম স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার এই পদটা ক্রিয়েট করা হয়। 1921 এই 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী যে লোকসভা গঠন হয় 1921 সেখান থেকে। বিফোর 1921, 1921 এর আগে গভর্নর জেনারেল ইউজ টু প্রিসাইড দ্য হাউস। গভর্নর জেনারেল কি করতো? একটাই হাউস ছিল, সেই হাউসটা প্রিসাইড করতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বুঝা গেল? ইন 1921, 1921 সালে ফেডরিক হোয়াইটি, নামটা মনে রাখো, এফটা ক্যাপিটাল হবে, ফেডরিক হোয়াইটি, এফ এখানে ক্যাপিটাল হবে, একজন ইংরেজ, নাম হচ্ছে ফেডরিক হোয়াইটি, অ্যান্ড সচিদানন্দ সিনহা, SINHA, এখানে এতগুলো ডট দিয়ে কেন কে লেখা আছে তাও জানি না, অ্যান্ড সচিদানন্দ সিনহা were appointed as first speaker and deputy speaker of India। তাহলে ভারতবর্ষের প্রথম স্পিকার ওই সময় কে ছিল? 1921 সালে ফেডরিক হোয়াইটি, আর ডেপুটি স্পিকার সচিদানন্দ সিনহা। তার মানে সচিদানন্দ সিনহা ডেপুটি স্পিকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার আছে, হাউস সামলানোর অভিজ্ঞতা আছে, কি করে একটা হাউসকে চালাতে হয় সেই অভিজ্ঞতা তার ছিল। সেই জন্য কিন্তু আবার ভেবে দেখো, সংবিধান লেখার যে কমিটি, সংবিধান লেখার যে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম দুদিন কিন্তু সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহাই। তাই তো মনে পড়ছে? মনে হ্যাঁ পড়ছে স্যার। কারোর? হ্যাঁ। আচ্ছা, ইন 1925, 1925 সালে ভারতবর্ষে প্রথম ভারতীয় মানে স্পিকার হলো, নাম হচ্ছে বিতল ভাই প্যাটেল, BITAL, BIN টা হবে না, নাম হচ্ছে বিতল ভাই প্যাটেল, becomes the first Indian speaker, become the first Indian speaker। ঠিক আছে? 1925 সালে হলো। তাছাড়াও স্বাধীনতার পরে আমরা জানি GV মাভালাঙ্কার ইজ দ্য ফার্স্ট স্পিকার অফ ফ্রি ইন্ডিয়া। স্বাধীনতার পরে প্রথম GV মাভালাঙ্কার, এবং প্রথম স্পিকার আর ডেপুটি স্পিকার হচ্ছে আয়ানগান ইন দ্য ফার্স্ট ডেপুটি স্পিকার, GAR হবে এটা, এন না, GAR, ফার্স্ট ডেপুটি স্পিকার অফ ফ্রি ইন্ডিয়া। তাহলে আয়ানগার প্রথম ডেপুটি স্পিকার ভারতবর্ষের, এবং GV মাভালাঙ্কার হচ্ছে প্রথম স্পিকার স্বাধীন ভারতবর্ষের। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি প্যানেল অফ চেয়ারপারসন অফ লোকসভা। এই পয়েন্টটা আজকে পড়ে তবেই আমরা শেষ করব। প্যানেল অফ চেয়ারপারসন অফ লোকসভা। দেখো তোমরা জানো যে লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার, যদি স্পিকার অ্যাবসেন্ট থাকে তারপরে কে করবে? ডেপুটি স্পিকার। যদি ডেপুটি স্পিকারও অ্যাবসেন্ট থাকে তাহলে কে করবে? সেই জন্য বেশ কিছু
চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করে রাখা হয়। 10টা যদি চেয়ারপারসন থাকে তাহলে তারপরে 1, তারপরের জন 2, তারপরের জন 3, তারপরের জন 4, তারপরের জন 5, সাপোজ এতগুলো করে করা আছে। তাহলে কোনো একদিন দেখা গেল স্পিকার অ্যাবসেন্ট, ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট, 1 নম্বর অ্যাবসেন্ট, 2 নম্বর অ্যাবসেন্ট, 3 নম্বর অ্যাবসেন্ট। তাহলে সভাপতিত্ব কে করবে? 4 নম্বর। এবার তারপরে 4 নম্বর এই যে চেয়ারপারসন তাকে করতেই হবে এমন ব্যাপার তা নয়। সে যদি বলে 5 যে আমার ভালো লাগছে না আপনি করুন, তাহলে 5 ও করতে পারে। ক্লিয়ার? তাই স্পিকার বা ডেপুটি স্পিকার না এলে আর সভা হবে না, এই রিস্কে না গিয়ে কিন্তু আমাদের প্যানেল অফ চেয়ারপারসনস আছে। বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল? প্যানেল অফ চেয়ারপারসন মানেটা কি? কারা এখানে থাকে? এটা বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার। আচ্ছা। কি বলছে? আন্ডার দ্য রুলস অফ লোকসভা দ্য স্পিকার নমিনেটস ফ্রম দ্য মেম্বার্স এ প্যানেল অফ নট মোর দ্যান 10%। পার্সেন্টটা হবে না, নট মোর দ্যান 10%। লোকসভার রুলস অনুযায়ী স্পিকার 10 জনের কম, মানে 10 জনের অনধিক 10 জন, মানে 10 জন হতে পারে ম্যাক্সিমাম, এইরকম একটা মেম্বারসদের প্যানেল ঠিক করে দেয়। বোঝা গেল? নমিনেট করে দেয় স্পিকার। এদেরকে আর ভোটাভুটিতে আসতে হয় না, এখানে নমিনেট করা হয়, এদেরকে প্যানেলে নমিনেট করা হয়। Any of them, according to the order, can presides over in the house in the absence of speaker and deputy speaker. তাদের মধ্যে according to the order, ওই 1 2 3 4 5 যেমন বললাম, সেই অর্ডারে তারা হাউসে প্রিসাইড করতে পারে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট থাকে। স্পিকার বা ডেপুটি স্পিকারের মধ্যে কোনো একজন প্রেজেন্ট থাকলে তাদের আর অন্য কোনো দাম নেই, তারা সাধারণ মেম্বারের মতোই তারা থাকবে। তারপর কি বলছে? হি হ্যাজ দ্য সেম পাওয়ার অ্যাজ দ্য স্পিকার হোয়েন হি ইজ প্রিসাইডিং। যখন সাপোজ এই 5 নম্বর ব্যক্তি প্রিসাইড করছে, যেই সময়টা 5 নম্বর ব্যক্তি প্রিসাইড করছে, স্পিকারের চেয়ারে যখন সে বসছে, তখন কিন্তু তার স্পিকারের মতো ওই একই ক্ষমতা সে ভোগ করছে। বোঝা গেল? তখন এমনটা নয় যে স্পিকার থাকলে এটা করতে পারতো, যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নেই, এ তো প্যানেলের 5 নম্বর পার্সন, তাই সে এটা করতে পারবে না, এমনটা না। তখন কিন্তু তার ওই সমস্ত পাওয়ার গুলো তার মধ্যেই থাকবে। সে চাইলে কোনো এমপি কে বার করে দিতে পারে, সে চাইলে হাউস সাসপেন্ড করতে পারে, যা খুশি করতে পারে। স্পিকারের যা যা পাওয়ার সে সেগুলো সব করতে পারে ওই চেয়ারে বসে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে? when no member of the panel is present, দেখা গেল যে কোনো একদিন স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই, ওই 10 জনও নেই, সবাই মিলে বিয়ে বাড়ি খেতে গেছে। আজকে কিন্তু একটা চূড়ান্ত বিয়ে বাড়ি চলছে। কার বিয়ে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষে শুনছিলাম আমিও। আচ্ছা, তো নিমন্ত্রণ হয়নি তো কি করা যাবে? যাই হোক, তো দেখা গেল এরকম কোন এক এমপির বিয়ে, ওই সবাই চলে গেছে আর কি, এই 10 জনও গেছে, আবার স্পিকার ডেপুটি স্পিকারও গেছে। তখন কি হবে সেটাই বলছে। when no member of the panel is present, only the other person as determined by the house acts as a speaker. তখন কি হবে? তখন এই 10-12 জনকে বাদ দিয়ে বাকি হাউসের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ওই দিনের জন্য স্পিকার হিসাবে তারা নির্বাচন ওই দিনের জন্য ঠিক করে নেবে। বোঝা গেল? এমন তো হতেই পারে যে ওই 12 জন কেউ আসে, তাহলে বাকিদের মধ্যে থেকে একজনকে ঠিক করে নিয়ে ওই দিনটা চালানো হবে। তারপর কি বলছে? দ্য চেয়ারপারসনস ক্যান অ্যাক্ট অ্যাজ এ স্পিকার অনলি হোয়েন স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ইজ অ্যাবসেন্ট। চেয়ারপারসন গুলো, ওই 10 জন চেয়ারপারসন, তারা স্পিকার হিসাবে কাজ করতে পারবে যখনই স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট থাকবে। নট হোয়েন ইন ভ্যাকান্ট, যখন স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ ভ্যাকান্ট, অর্থাৎ স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই, দেখা গেল যে একজন মারা গেছে আর একজন রিজাইন দিয়েছে, এরকম যদি হয়, দুজন তো একসাথে রিজাইন দিতে পারবে না তোমরা জানো, এরকম যদি হয় তখন কিন্তু ওই প্যানেলে কেউই সেখানে সভাপতিত্ব করতে পারবে না। তারা সভাপতিত্ব করতে পারবে কখন? যখন এরা ভ্যাকান্ট থাকবে। তাহলে যদি যখন এরা অ্যাবসেন্ট থাকবে, স্পিকার ডেপুটি স্পিকার, যদি ভ্যাকান্ট থাকে তাহলে সভাপতিত্ব করতে পারবে না। কিন্তু দেখা গেল যে এখন ভ্যাকান্ট আছে, তাহলে কি লোকসভা চলবে না? হ্যাঁ চলবে। কি হবে? ইফ স্পিকার অর স্পিকার অ্যান্ড, এটা অ্যান্ড হবে, ইফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ইজ ভ্যাকান্ট, তখন কি হবে? প্রেসিডেন্ট উইল অ্যাপয়েন্ট এ মেম্বার টু প্রিসাইড দ্য হাউস। ভুল ভাল আছে, এটাকে লিখে দিচ্ছি ওপরে, টু প্রিসাইড দ্য হাউস।
টু প্রিসাইড দ্য হাউস টিল নিউ স্পিকার ইজ ইলেক্টেড। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, দেখা গেল কোনো একটা সময় স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই, দুটো পদই ভ্যাকান্ট। তখন কিন্তু প্রেসিডেন্ট একটা মেম্বারকে অ্যাপয়েন্ট করে দেবে, যে কিনা স্পিকার ইলেক্টেড না হওয়া পর্যন্ত হাউসটাকে চালাবে। স্পিকার ইলেক্টেড না হওয়া পর্যন্ত হাউসটাকে জেনারেলি প্রোটেম স্পিকার চালায় শুরুতে, কিন্তু মাঝেও যদি এমন হয় তখন তাকে আর প্রোটেম বলবো না, তখন তাকে এই প্রেসিডেন্ট ঠিক করে দেবে একটা চালানোর মতো কার্যকরী স্পিকার। বোঝাতে পারলাম এই পয়েন্টটা? আবার দেখো বানান ভুল, প্রোটেম স্পিকার হবে এটা। পরের দিন আমরা প্রোটেম স্পিকার থেকে পড়বো, ঠিক আছে? না, প্রোটেম স্পিকারটা আজকেই শেষ করে দিই, তোমরা জানো যখন। আচ্ছা, প্রোটেম স্পিকারটা দেখো, তোমরা জানো প্রোটেম মানে টার্মের আগে যে স্পিকার হয়। কি বলছে, অ্যাজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন দ্য স্পিকার অফ লাস্ট লোকসভা ভ্যাকেন্ট হিজ অফিস বিফোর দ্য জেনারেল ইলেকশন। তাহলে সংবিধানে বলেছে যে জেনারেল ইলেকশন ঘোষণা হয়ে গেলে আগের যে পূর্বের যে স্পিকার সে তার পদ ছেড়ে চলে যায়। দেয়ারফোর দ্য প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট হবে বুঝতেই পারছো, অ্যাপয়েন্টস এ মেম্বার অফ লোকসভা অ্যাজ এ প্রোটেম স্পিকার, ইউজুয়ালি দ্য সিনিয়র মোস্ট মেম্বার, সাধারণত সিনিয়র মোস্ট কারোর থেকে, অর্থাৎ যার হাউস চালানোর অভিজ্ঞতা আছে, এরকম কাউকে তো করতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, তো কি বলছে যে যেহেতু আগের জেনারেল ইলেকশনের আগে স্পিকার তার পদ ছেড়ে চলে গেছে, তাই নতুন করে জেনারেল ইলেকশন হবে। জেনারেল ইলেকশনের পরে আবার যখন প্রথম লোকসভা বসবে, সেই লোকসভাটাকে চালানোর জন্য প্রেসিডেন্ট কি করে, একটা প্রোটেম স্পিকার, অর্থাৎ টার্মের আগে স্পিকার হিসেবে কাজ করার জন্য একজন প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করে। এটা তোমরা জানো, আগে পড়েছো, আগে জানিয়েছি তোমাদেরকে। দ্য প্রোটেম স্পিকার হ্যাজ অল দ্য পাওয়ার অফ স্পিকার, প্রোটেম স্পিকারের কাছে স্পিকারের সমস্ত পাওয়ার থাকে। হি প্রিসাইডস ওভার দ্য ফার্স্ট সিটিং অফ নিউলি ইলেক্টেড লোকসভা, নতুন ইলেক্টেড লোকসভার যে প্রথম সিটিং সেটাকে প্রোটেম স্পিকার প্রিসাইড করে। হিজ মেন ডিউটি ইজ টু অ্যাডমিনিস্ট্রেটর, দা নয়, ইজ টু TO2 অ্যাডমিনিস্টার ওথস অফ নিউ মেম্বার। প্রোটেম স্পিকার প্রথমে কি করে সেটাও বলেছি। শপথ বাক্য কারা পাঠ করে আছে প্রেসিডেন্টের থেকে, প্রাইম মিনিস্টার, অন্যান্য মন্ত্রী এবং প্রোটেম স্পিকার। এদেরকে বাদ দিয়ে বাকি যতগুলো এমপি আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করায় প্রোটেম স্পিকার। হি অলসো এনাবেলস দ্য হাউস টু ইলেক্ট দ্য নিউ স্পিকার, এবং প্রোটেম স্পিকার নতুন স্পিকার নির্বাচনের জন্য হাউসকে রেডি করে। The Pro-Tem Speaker enjoys all the facilities and power of Speaker until new Speaker is elected. যতক্ষণ না নতুন স্পিকার ইলেক্টেড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোটেম স্পিকার স্পিকারের মতো সমস্ত ক্ষমতা এবং ফেসিলিটিস ভোগ করে থাকে। বোঝা গেল? প্রোটেম স্পিকার ব্যাপারটা আগে জানা ছিল তো তোমাদের? জ্যোতিকা, জানা ছিল তো? স্পিকারের সাথে পড়িয়েছিলাম। না স্যার, আমি এই ক্লাসগুলো করিনি, স্পিকারের ক্লাস আমি পাইনি আগে। আচ্ছা, এখন বোঝা গেল প্রোটেম স্পিকার ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, পরের ক্লাসে আমরা চেয়ারম্যান অফ রাজ্যসভা থেকে শুরু করব, রাজ্যসভার চেয়ারম্যান থেকে শুরু করব। ঠিক আছে, স্পিকার আজকে বললাম, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রোটেম স্পিকার ইন ডিটেলস তাদের কি কাজকর্ম, ঠিক আছে, এগুলো কিন্তু পড়লাম। পরের সপ্তাহে দুদিন ক্লাস আছে, দুদিনের মধ্যে একদিন কিন্তু পার্লামেন্টে যতটুকু হয়েছে, অর্থাৎ এই প্রোটেম স্পিকার পর্যন্ত, এটা থেকে কোশ্চেন অ্যান্সার হবে। আর একটা কোশ্চেন অ্যান্সারের সেট, সহজ সেটই পাঠিয়েছিলাম পঞ্চায়েতের, সেটা অনেকে অ্যান্সার করেছে, যারা যারা করনি তাড়াতাড়ি অ্যান্সার করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই তাহলে। গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, প্ররোচনায় পা না দিয়ে সুন্দরভাবে জীবন কাটাও। টাটা।